আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা দূরত্ব, স্মরণ, দ্রুতিবেগ, ত্বরণ ও মন্দন এ কয়েকটি সুপার ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই দূরত্ব কাকে বলে। একটি গতিশীল জিনিসের সম্পূর্ণ পথকেই দূরত্ব বলে। এবার আমরা একটি উদাহরণ দেখি। এই যে এ থেকে বি স্থানে হচ্ছে একটি আঁকাবাঁকা রাস্তা। ধরুন আমার এই গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এভাবে 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 বি স্থানে এসে পৌঁছালো। আমার এই গাড়িটি কিন্তু গতিশীল ছিল এবং আমার এই গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছাতে মোট কতটুকু পথ অতিক্রম করলো, সেটা হলো দূরত্ব। এখন এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার, তারপর হচ্ছে 4 মিটার, তারপর হচ্ছে 3 মিটার, তারপর হচ্ছে 5 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব হবে, এখানে মোট পথ হচ্ছে 17 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব হবে হচ্ছে 17 মিটার। এবার আমরা জানব স্মরণ কাকে বলে। কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সংযোগ সরলরেখাকে স্মরণ বলে। আমরা কিছুক্ষণ আগে যে রাস্তাটি দেখলাম, এই যে এই রাস্তাটি, এই রাস্তাটি যদি সোজা সরল রাস্তা হতো তাহলে আমরা এখান থেকে স্মরণ পেতাম। তো আমরা এখন একটি সোজা সরল রাস্তা নেই। এই যে এ আদি অবস্থান থেকে আমার এই গাড়িটি যাত্রা শুরু করে বি শেষ অবস্থানে এসে পৌঁছালো। এই রাস্তাটি হচ্ছে 10 মিটার। তাহলে এক্ষেত্রে আমার স্মরণ হবে 10 মিটার। আচ্ছা, স্মরণ এবং দূরত্ব নিয়ে আমাদের মাথায় বেশ কিছু প্রশ্ন আসে। স্মরণ ও দূরত্বের মান কি কখনো শূন্য হতে পারে? যে স্মরণ ও দূরত্বের মান শূন্য হতে পারে। ধরুন আমার এই গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও এই অবস্থানে ফিরে আসলো। তাহলে এক্ষেত্রে আমাদের আদি অবস্থানও কিন্তু এ হলো, আবার শেষ অবস্থানও কিন্তু এ হলো। তাহলে আমরা এখানে কোনো স্মরণ পাবো না। তার কারণ হলো এখানে তো কোনো মধ্যবর্তী দূরত্বই নেই। তাহলে আমরা এখানে স্মরণ পাবো কিভাবে? আচ্ছা, আমরা এখানে কি দূরত্ব পাবো? আমাদের গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছালো। আবার এখান থেকে আবারও এ অবস্থানে চলে আসলো। আমাদের গাড়িটি প্রথমে এ থেকে বি অবস্থানে গিয়েছিল। তাহলে প্রথমে দূরত্ব হলো 10 মিটার, আবারও বি স্থান থেকে এ স্থানে চলে আসলো। তাহলে আবার কতটুকু আসলো? 10 মিটার আসলো। তাহলে মোট কত হলো? 20 মিটার। তাহলে আমাদের দূরত্ব হবে হচ্ছে 20 মিটার। এখন আমার এই গাড়িটা আমি এখানে স্থির অবস্থানে রেখে দিলাম। আমার এই গাড়িটা আমি চালালাম না। তাহলে কি আমি দূরত্ব পাবো? না, তাহলে আমি দূরত্ব পাবো না। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব শূন্য হতে পারে। আচ্ছা, এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। এই যে এটি হচ্ছে একটি বৃত্তাকার পথ। এখন আমার এই গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এভাবে আবারও এই অবস্থানে ফিরে আসলো। তাহলে আমাদের আদি অবস্থানও এ হলো, আবার শেষ অবস্থানও এ হলো। তাহলে আমাদের এক্ষেত্রে কি স্মরণ শূন্য হবে? তাহলে আমরা এখানে কোনো স্মরণ পাবো না, কারণ এখানে কোনো মধ্যবর্তী দূরত্ব নেই। আচ্ছা, আমরা এখানে কি দূরত্ব পাবো? জি, আমরা এখানে দূরত্ব পাবো। আমাদের গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও এই অবস্থানে চলে আসলো। যেহেতু এটি একটি বৃত্ত, তাই এই বৃত্তের পরিধি যত হবে আমাদের দূরত্ব ঠিক তত হবে। ধরি আমাদের এই বৃত্তের পরিধি হচ্ছে 20 মিটার। তাহলে আমাদের দূরত্বও কিন্তু 20 মিটার হবে। আচ্ছা, দূরত্ব এবং স্মরণের মান কি সমান হতে পারে? জি, দূরত্ব এবং স্মরণের মান সমান হতে পারে। এখন
আমার এই গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছালো, তাহলে আমার এক্ষেত্রে দূরত্ব কত হবে? 10 মিটার। আবার আমার গাড়িটি এ আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও বি শেষ অবস্থানে এসে পৌঁছালো, তাহলে এক্ষেত্রে আমার সরণ 10 মিটার হবে। তাহলে এক্ষেত্রে দূরত্ব এবং সরণ সমান হতে পারে। এবার আমরা জানব দ্রুতীয় বেগ সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই দ্রুতীয় বেগের সূত্রটি। দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, একে লেখা হয় ভি সমান ডি বাই টি। আর বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, একে লেখা হয় ভি সমান এস বাই টি। আবার দ্রুতির একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান, বেগের এককও কিন্তু এম এস ইনভার্স ওয়ান। দ্রুতি ও বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। আমাদের মাথায় এখন একটা প্রশ্ন আসছে, কি ব্যাপার? দ্রুতি ও বেগের প্রকাশ একই রকম, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। আসলে এদের মধ্যে পার্থক্য কোথায়? এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ব্যবহার করা হয় এবং বেগের ক্ষেত্রে সরণ ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নিব দ্রুতি কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এক জায়গায় ছিল, আরেক জায়গায় আসলো, কি হলো? দূরত্বের পরিবর্তন হলো, আর এটা তো সময়ের সাথে পরিবর্তন হবে। এবার আমরা জানব বেগ কাকে বলে। কোনো নির্দিষ্ট দিকে একটি বস্তুর সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকেই বেগ বলে। আচ্ছা, কি বলছে? কোনো নির্দিষ্ট দিকে। এখানে কোনো নির্দিষ্ট দিকে কেন বলছে? কারণ এখানে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি বললেই আমাদের মান ও দিক উল্লেখ করতে হবে। ধরুন আমার এই গাড়িটি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছালো। এখানে এ থেকে বি অবস্থান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে আমার গাড়িটির সরণ হচ্ছে 1 সেকেন্ড পূর্ব দিকে। বিশেষ দ্রষ্টব্য, যদি আমরা রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ ও দ্রুতির মাঝে কোনো পার্থক্য থাকে না। এখানে রৈখিক গতি আবার কি জিনিস? রৈখিক গতি হচ্ছে সোজা সরল গতি। এই সোজা সরল গতির ক্ষেত্রে আমাদের বেগ এবং দ্রুতির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ হচ্ছে কি, আমরা এখানে এ অবস্থান থেকে যাত্রা শুরু করে যদি বি অবস্থানে আসি, এই রাস্তাটি যদি 10 মিটার হয় তাহলে আমাদের দূরত্ব 10 মিটার হবে। আবার আমাদের যদি আমরা এখানে এ আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে বি যদি আমরা পৌঁছাই, তাহলে এই রাস্তাটি যদি 10 মিটার হয় তাহলে আমরা এখানে সরণও 10 মিটার পাবো, তাহলে দূরত্ব এবং সরণ আমরা 10 মিটার পাচ্ছি। আসলে এই জন্য রৈখিক গতির ক্ষেত্রে দ্রুতি এবং বেগের কোনো পার্থক্য থাকে না। এবার আমাদের জানতে হবে সমবেগ এবং অসমবেগ সম্পর্কে। সমবেগ, বেগের মান যদি সব সময় সমান হয় সেটি হচ্ছে সমবেগ, এবং বেগের মান যদি সব সময় সমান না থাকে সেটি হচ্ছে অসমবেগ। আচ্ছা, আমরা সমবেগ জিনিসটা বুঝবো কিভাবে? এই যেখানে সরণ দেওয়া আছে 0, 15, 30, 45, 60 এবং সময় হচ্ছে 5, 10, 15, 20। এখানে সরণ প্রতি ক্ষেত্রে কিন্তু 15 15 করে বেড়েছে এবং সময় 5 5 করে বেড়েছে। তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের সমবেগ। আমরা যদি এখানে বেগের সূত্র ফেলি, বেগের সূত্র কি? সরণ বাই সময়।
তাহলে 15/5 এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 5 হবে, 3 হবে। আবার যদি এখানে স্মরণ বাই সময় করি আমরা, তাহলে 30/10 এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 3 হবে। তাহলে প্রতি ক্ষেত্রে 3 আসছে, তাহলে এক্ষেত্রে বেগটা কি সমান আসছে, এই জন্য এটা হচ্ছে সমবেগ। তো এবার আমরা জানব ত্বরণ ও মন্দন জিনিসটি কি। তো প্রথমে আমরা জেনে নিই ত্বরণ কাকে বলে। কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। কোনো নির্দিষ্ট দিকে, আচ্ছা এখানে কোনো নির্দিষ্ট দিকে কেন বলছে? আসলে ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি বললেই এর মান ও দিক উল্লেখ করতে হবে। তো এবার আমরা ত্বরণের সূত্রটি দেখি। ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। একে লেখা হয় এ সমান v-u/t। কোনো বস্তু যদি সমবেগে যায় তাহলে তার কোনো ত্বরণ থাকবে না। আচ্ছা এবার আমাদের জানতে হবে সমত্বরণ এবং অসমত্বরণ জিনিসটা কি। আমরা কিভাবে বুঝবো যে এটি হচ্ছে সমত্বরণ এবং এটি হচ্ছে অসমত্বরণ? এই যে এখানে কি দেওয়া আছে, এখানে বেগের মান দেওয়া আছে হচ্ছে 10, 20, 30, 40 এবং সময় দেওয়া আছে 3, 6, 9, 12। আচ্ছা বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। এই যে এখানে প্রথমে বেগ ছিল 10, তারপরে হয়েছে 20, তারপরে 30, তারপরে 40। বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে প্রতি ক্ষেত্রেই 10 করে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে সমত্বরণ। আর এখানে বেগ বৃদ্ধি পেয়েছে প্রথমে 10, তারপরে 50, তারপরে 70, তারপরে 150, এলোমেলোভাবে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটি হচ্ছে অসমত্বরণ। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন। ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায় আর মন্দনের ক্ষেত্রে বেগ কমে যায়। এই উদাহরণটি দেখলে ভালো মতো বুঝতে পারবো। এই যে এখানে আছে, প্রথমে কি বেগ ছিল 50, তারপরে হচ্ছে 40, তারপরে 20, তারপরে 10, তারপরে 5। আস্তে আস্তে কি হয়েছে, বেগটা কমে গেছে। বেগ হ্রাসের হারকেই মন্দন বলে, বেগ হ্রাসের হারকেই মন্দন বলা হয়।